যারা বিভ্রান্তি ছড়াবে তাদের গুপ্ত বলা হবে। সিরাজগঞ্জের নির্বাচনী সমাবেশে তারেক রহমান ভোটাধিকারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান। টাঙ্গাইলে সমাবেশ। জাতির ধাক্কা খেয়ে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছেন কেউ কেউ। পরিবর্তনের পক্ষে এবার ভোট দেবেন দেশের মানুষ। কুমিল্লার 14 গ্রাম ও কেরানীগঞ্জে সমাবেশে জামায়াত আমির। দেশজুড়ে ভোটের মাঠে ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শহরের অলিগলি থেকে গ্রামগঞ্জে চলছে নির্বাচনী প্রচারণা। ভোলা ও কুমিল্লায় বিএনপি জামায়াত সংঘর্ষে আহত 18। নারায়ণগঞ্জে যুবদল কর্মীর আঘাতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত। এবং চট্টগ্রামে জাতীয় নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট বাক্স সিল। ডাক যোগে আসা ভোট স্ক্যানিং এর মাধ্যমে ট্রেজারিতে হবে সংরক্ষণ। স্বাগত। এখন জনপদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। যারাই বিভ্রান্তি ছড়াবে তাদেরকেই গুপ্ত বলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে কেউ যেন ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় আরো বলেন, নারীদের স্বাবলম্বী করতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বিস্তারিত প্রতিবেদনে। গাজীপুর, চৌহালি, বেলকুচি সহ পুরো জেলার স্রোত এসে মিশেছিল সিরাজগঞ্জের বিসিক পার্কে। পার্শ্ববর্তী নাটোরের 7 উপজেলার বিএনপি কর্মীরাও মিলিত হয়েছিল এই স্রোতে। মাথার উপর তপ্ত রোদ, বালুময় প্রান্তরেও সরব উপস্থিতি ছিল চরপাড়ার শ্রমজীবীদের। প্রান্তিকের খেটে খাওয়া মানুষের সাথে সিরাজগঞ্জ ও নাটোরের 11টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের উপস্থিতি ছিল। ভরদুপুরে সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন তারেক রহমান। স্বভাব সুলভ ভঙ্গিতে হাত নাড়িয়ে অভিবাদন জানান আগত কর্মীদের। ভোট নিয়ে ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান জানান কর্মীদের। প্রতিশ্রুতি দেন সিরাজগঞ্জ ও নাটোরে শিল্পাঞ্চল গড়ে তোলার। লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। তাদেরকে তাদের প্রয়োজনীয় সার, তাদের প্রয়োজনীয় কীটনাশক, তাদের প্রয়োজনীয় ফসলের বীজ আমরা তাদের হাতে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এ সময় সরকার পরিচালনায় বিএনপির অভিজ্ঞতা আছে উল্লেখ করে যারাই বিভ্রান্ত ছড়াতে আসবে তাদের গুপ্ত বলে অভিহিত করেন তারেক রহমান। আপনাদেরকে অনেকে এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল। যারা 5 তারিখে পালিয়ে গেছে তাদের সাথে তলে তলে মিশেছিল। নির্বাচনকে সামনে রেখে 3 দিনের উত্তরবঙ্গ সফরের পথে পথেও বিএনপির চেষ্টা ছিল প্রভাব জানান দেয়ার। তারেক রহমানের নির্বাচনী জনসভা ও পথসভা সমাপ্তি ঘটে টাঙ্গাইলে বিকেল 5টায় পৌঁছানোর পর। হোসেন জাহিদ, এখন টাঙ্গাইল। টাঙ্গাইলের দরুন চরজানা বাইপাসে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। গণতন্ত্র মানুষের অধিকার বাস্তবায়ন করবে, যে গণতন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, সেই গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে। সেই গণতন্ত্র যদি বাধাগ্রস্ত না হয়, 12 তারিখের নির্বাচনের মাধ্যমে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা যায়, জনগণের নিকট জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করা যায়, তার জন্য জনগণকেই সামনে এগিয়ে আসতে হবে। কারণ এই বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে চলবে না, বাংলাদেশে কি হবে হবে না, তার সিদ্ধান্ত নেবার মালিক এই দেশের জনগণ। কারণ এই দেশের মালিকই হচ্ছে এই দেশের জনগণ। প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রার্থীরা আপনাদের সামনে তাদের স্ব এলাকার বিভিন্ন দাবি উপস্থাপন করেছে যে 12 তারিখে আপনারা ধানের শীষকে নির্বাচিত করলে ইনশাল্লাহ 13 তারিখে ধানের শীষ তথা বিএনপির সরকার গঠিত হলে আপনাদের এলাকার যে দাবিগুলো আছে পর্যায়ক্রমিকভাবে সেই উন্নয়নমূলক কাজগুলো আমরা শুরু করব। প্রিয় ভাই বোনেরা,
এই টাঙ্গাইল অঞ্চল একটি অত্যন্ত ঐতিহ্যবাহী অঞ্চল। এই টাঙ্গাইলের শাড়ি আছে, বিভিন্ন রং ডিজাইনের শাড়ি আছে। এই শাড়িকে আমরা যদি চেষ্টা করি, পরিকল্পিতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করি, তাহলে বাংলাদেশের গার্মেন্টসের জামা কাপড় যেরকম বিদেশে পাওয়া যায়, এই শাড়িকেও আমরা একইভাবে বিদেশে রপ্তানি করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, এই টাঙ্গাইল থেকে টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায়। যে নামাজ পড়ি, যেমন নামাজ পড়ার সময় যে টুপি, এই টুপি এই টাঙ্গাইলে তৈরি হয় এবং এই টুপি পৃথিবীর বিভিন্ন দেশে যায়। আমরা যদি উদ্যোগ গ্রহণ করি, এই টুপিতে যারা কাজ করে আরো বহু সংখ্যক মানুষ এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। অর্থাৎ টাঙ্গাইলকে আমরা পরিকল্পিতভাবে, একটু আগে টুকু যেই কথা বললো, টাঙ্গাইলকে পরিকল্পিতভাবে আমরা পর্যায়ক্রমিকভাবে শিল্পের শহরে পরিণত করতে পারব। পাশেই রয়েছে আমাদের যমুনা নদী, কাজে আমরা সেই যমুনা নদী যদি বাঁধ নির্মাণ করতে পারি এবং সেখানকার মাধ্যমে যদি আমরা এই মাল আনা নেওয়া করতে পারি একইভাবে, তাহলে স্বাভাবিকভাবে কম খরচে এখানে যারা মিল কারখানা স্থাপন করবে তারা তাদের জিনিসপত্র সেই নদীপথে আনা নেওয়া করতে সক্ষম হবে। টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। কুমিল্লার পর ঢাকা কেরানীগঞ্জে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির বলেছেন, জাতির ধাক্কা খেয়ে এখন গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে কেউ কেউ। একসঙ্গে বলেন, যারা নিজেরাই গুপ্ত হয়ে চলে গিয়েছিল এখন তারাই মজলুমদের গুপ্ত বলছে। এর আগে কুমিল্লার 14 গ্রাম ও দাউদকান্দিতে 11 দলীয় ঐক্যের জনসভায় দলের আমির বলেন, এবারের ভোটে পরিবর্তনের পক্ষেই রায় দেবে জনগণ। বিস্তারিত প্রতিবেদনে। দাঁড়িপাল্লার স্লোগানে মুখর 14 গ্রাম পাইলট হাই স্কুল মাঠ জুড়ে কেবল মানুষের ঢল। শনিবার সকালে কুমিল্লার জামায়াতে ইসলামীর এই জনসভাস্থল ছাড়িয়ে আশপাশের সড়কেও দেখা যায় জনস্রোত। 4,21,000 ভোটারের এই কুমিল্লা 11 আসনে এর আগেও জয়লাভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এখানে নিজেদের পাল্লা ভারী রাখতে চায় দলটি। জামায়াতের আমির সহ 11 দলের শীর্ষ নেতারা দাড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে প্রত্যাশা করছেন আসন্ন নির্বাচনে ন্যায় ও ইনসাফের বিজয় অর্জিত হবে। সারা দেশে মা বোনদের উপর নির্যাতনের ঘটনার নিন্দা জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। বলেন, এবারের নির্বাচনে মানুষ বস্তা পচা পরিবারতন্ত্রকে প্রত্যাখ্যান করবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে তা প্রতিহত করবে দেশের মানুষ। আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জুলাই গণ অভ্যুত্থানের জুলাই খুনিদের বিচার, শরীফ ওসমান হাদির হত্যার বিচার। সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করব ইনশাআল্লাহ। যদি কেউ আমার মায়ের কোন গায়ে হাত তোলার চেষ্টা করে, যদি কেউ আমার কোন বোনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায়, আমি বলি আমি কোন আইন মানব না, আমি বিদ্রোহ করব। গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। আমরা মেহমানদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কুমিল্লা 11 আসনের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 14 গ্রামে দলীয় বিদ্বেষের রাজনীতি চলবে না। আমি 14 গ্রামে কোন দলীয় দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে দেখি না। এখানে যারা বিএনপি করেন তারা আমার ভাই, এখানে যারা জামায়াত করেন তারা আমার ভাই, এখানে যারা অন্যান্য ইসলামী আন্দোলন করেন তারা আমার ভাই। নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রতিদ্বন্দ্বীদের দেশ গঠনের সরকারে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হবে বলে জানান জামায়াতের আমির। এই যুবকরা তো আমাদের কাছে মিছিল করে এসে দাবি করছে না যে আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। এই যুবকদের হাতকে, যুবতীদের হাতকে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার মজবুত কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। হাতে হাতে তাদের কাজ তুলে দেব, সম্মানের কাজ। তারা সেদিন বলবে আমি বাংলাদেশ। জামায়াতের আমির আরও বলেন, যারা মা বোনদের উপর নির্যাতন চালায় তাদের হাতে দেশ নিরাপদ নয়। কওমি মাদ্রাসার উৎকর্ষ সাধন সহ পুরো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর ঘোষণাও দেন তিনি। এরপর দুপুরে নিমসার ও দাউদকান্দিতে 2টি জনসভায় অংশ নেন জামায়াতের আমির। এ সময় তিনি বলেন, 2 থেকে 2.5 বছর সময়ের জন্য মায়েদের কর্মঘণ্টা নির্ধারণ করা হবে 5 ঘণ্টা। বাংলাদেশের বাইরে অনেক বন্ধু রাষ্ট্র থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না, এমন রাষ্ট্র গঠনের পরিকল্পনার কথা জানান তিনি।
যে এই সন্তান বুকে নিয়ে তার লালন পালন, পেটে নিয়ে তার লালন পালন, আপনিও 8 ঘন্টা তিনিও 8 ঘন্টা, এটা ইনসাফ না বেইনসাফ? ফরহাদ বিন নূর, এখন, কুমিল্লা। এদিকে ঢাকা 10 আসনে নির্বাচনের প্রচারে অংশ নিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে জানাতে কলাবাগান থেকে যুক্ত হচ্ছেন মেহরাব সুমন। মেহরাব, জানাবেন জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন, ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। আমি এখন আছি আপনার ঢাকা 10 আসনে, যেখানে কিছুক্ষণের মধ্যেই জামায়াতে ইসলামের যে আমির তিনি এখানে আসবেন এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে তিনি এখানে সমাবেশের বক্তব্য দিবেন। ইতিমধ্যে এখানে এসেছে রাশেদ প্রধান সহ অনেক নেতারা। এখানে জামায়াতে ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আপনার যে সমাবেশ স্থলে যে জামাতের যে সাপোর্টাররা যারা আছেন তারা এসে সমাবেশ মঞ্চ সহ যে মাঠটি তারা সেটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা এখানে দেখতে পেয়েছি যে এইখানে যারা নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, যেসব প্রার্থীরা আছেন তাদের পক্ষেই এখানে জামাত ইসলামের নেতারা বিভিন্ন বক্তব্য রাখছেন এবং তাদের হয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা এখানে জানিয়েছেন যে ঢাকা 10 আসন নির্বাচনী যে এলাকাটা, এখানে ধানমন্ডি, কলাবাগান এবং আপনার নিউ মার্কেট অঞ্চল, যেটাকে আভিজাত্য অঞ্চল হিসেবেই ঢাকাতে বলা হয়, তাদের এখানে বেশ কিছু সমস্যা রয়েছে। এখানে গ্যাসের সমস্যা রয়েছে, এখানে জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এইসব সমস্যার সমাধানের কথা জামাত ইসলামের বিভিন্ন স্তরের নেতারা তাদের প্রতিশ্রুতিতে দিচ্ছেন। আমরা এখন দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের যে বিভিন্ন শিল্পী গোষ্ঠীরা আছে তারা এখানে ইসলামী সঙ্গীত পরিবেশনা করছেন এবং আপনার এখানে সমাবেশের স্থলে এখনই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছেন। ইতিমধ্যে জামাত ইসলামের যে আমির তিনি কেরানীগঞ্জের একটা জনসভায় বক্তব্য রেখেছেন এবং আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে এই সমাবেশ স্থলে আসবেন বলে আমাদের জানিয়েছেন। এখানে মূলত ঢাকা সারা বাংলাদেশের যে আপনার নির্বাচনী প্রচারণা, যেখানে জামায়াতে ইসলামের আমির বিভিন্ন বিভাগে গিয়ে যে প্রচারণা চালাচ্ছে তারই অংশ হিসাবে ঢাকা 10 আসনেও তিনি এখন আসবেন এবং এখানে তার নির্বাচনী বক্তব্য রাখবেন এবং জামায়াতে ইসলামের যে 10 আসনের যে প্রার্থী তার পক্ষ থেকে এখানে তিনিও কিছু প্রতিশ্রুতি ব্যক্ত করবেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল কলাবাগান থেকে আমার কাছে সবশেষ। কলাবাগান থেকে যুক্ত হয়েছিলেন মেহরাব সুমন। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এ বিষয়ে জানাতে খুলনা থেকে তরিকুল ইসলাম এবং ময়মনসিংহ থেকে হারুনুর রশিদের সঙ্গে আমরা যুক্ত হচ্ছি। প্রথমেই যাচ্ছি খুলনা তরিকুলের কাছে। তরিকুল, প্রার্থীদের আস্থা পেতে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, একটু জানাবেন। আমি এই মুহূর্তে আমি রয়েছি খুলনা 3 আসনে খালিশপুর এলাকায়। মূলত খালিশপুর, দৌলতপুর এবং খানজাহান আলী থানা এবং আড়ংঘাটা থানার কিছু অংশ নিয়ে খুলনা 3 আসন গঠিত। এই আসনে মোট 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তো আমরা সকাল থেকে এখানে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল তিনি নির্বাচনী প্রচার চালাচ্ছেন, পাশাপাশি জামাত প্রার্থী অধ্যাপক মাহফুজ তিনিও প্রচার চালাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থীরা যারা রয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছেন তারাও নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে বিভিন্ন ভোটারদের দ্বারা যাচ্ছেন। আমরা এখানে একটা উল্লেখযোগ্য বিষয়, আগামী 2 তারিখে অর্থাৎ 2 ফেব্রুয়ারি খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই খালিশপুরেরই প্রগতি স্কুল মাঠে তিনি জনসভা করবেন সকাল 10টায় এবং সেই নির্বাচনী জনসভায় খুলনা সহ সাতক্ষীরা এবং সাতক্ষীরার 4টি আসন এবং বাগেরহাটের 4টি আসন এবং খুলনার 6টি আসন, এই 14টি আসনের প্রার্থীদের তিনি পরিচয় করাই দেবেন এখানে এবং তার যে নির্বাচনী বক্তব্য রয়েছে জনগণের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সেই কথাগুলোই এখানে এসে বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে এই নির্বাচনী জনসভা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে তোড়জোড় শুরু হয়েছে এবং সেখানে দলীয় নেতাকর্মীরা বা যারা প্রার্থী রয়েছেন তারা আজকে এই মাঠ পরিদর্শন করেছেন এবং কোন পাশে মঞ্চ হবে, নিরাপত্তার অবস্থা কী থাকবে, এছাড়া কিভাবে বিভিন্ন জেলা থেকে পরিবহনযোগে নেতাকর্মীরা আসবেন, সব বিষয়গুলো তারা সাংবাদিকদের সামনে বলেছেন এবং সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন তাদের কাছে করেছেন। এবং এই খালিশপুর শিল্প অঞ্চলকে বেছে নেওয়ার কারণটা হচ্ছে এই এলাকায় মৃতর শিল্পনগরী, এটাকে আবার নতুন করে সাজিয়ে তোলা যায় কিভাবে এবং এখানকার শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন ধরনের বক্তব্য রাখবেন।
সে বিষয়ে কারণেই এখানে জনসভা নির্বাচনী জনসভা করবেন তিনি। সব মিলিয়ে এই ছিল আমার কাছে মিম খুলনার খালিশপুরের যে 3 নম্বর আসন, সেখান থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর। এবারে আমরা যেতে চাই ময়মনসিংহের সহকর্মী হারুনুর রশিদের কাছে। হারুন, প্রচারণা কেমন দেখছেন এবং প্রার্থীরা কি বলছেন জানাবেন। ময়মনসিংহের যে কয়টি নির্বাচনী আসন রয়েছে সবগুলো নির্বাচনী আসনেই কিন্তু একেবারে তুমুল প্রচার প্রচারণা চলছে। যারা বিভিন্ন দল থেকে প্রার্থী হয়েছেন তারা কথা বলছেন এবং তাদের ভোটারদের মন জয় করার জন্য যে ধরনের প্রতিশ্রুতি দেয়া দরকার সেগুলো দিচ্ছেন এবং যে কোনোভাবে তাদের পক্ষে যেন তাদের ভোট নিতে পারেন সেই জন্যই কিন্তু সভা সমাবেশ পথসভা গণসংযোগ করে সময় ব্যয় করছেন প্রার্থীরা। এবং যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের কিন্তু এখন দিন রাত একাকার অবস্থা, অর্থাৎ সকাল থেকে শুরু হয় গভীর রাত পর্যন্ত এই প্রচার প্রচারণা চলে। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহ 11 ভালুকা আসন। এই আসনের যিনি ধানের শীষের প্রার্থী বিএনপির প্রার্থী ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, তিনি একটি মহিলা সমাবেশে কথা বলছেন। অর্থাৎ ভালুকা পৌরসভার টিএনটি এলাকায় কিন্তু 7 নম্বর ওয়ার্ডের টিএনটি এলাকায় কিন্তু এখানে একটি নারীদের নিয়ে একটি পথসভা হচ্ছে এবং এই নারী সমাবেশে কথা বলছেন। এবং আমরা দেখছি যে তিনি বক্তব্য শুরু করার সময়ই কিন্তু বলেছেন বিএনপির সরকার অতীতে নারীদের জন্য কী ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করেছে সেগুলোর একটি বর্ণনা দিয়েছেন। পাশাপাশি বর্তমানে নারীদের জন্য যে ফ্যামিলি কার্ড সরকার, যদি বিএনপি সরকার গঠন করে তাহলে সেখানে ফ্যামিলি কার্ড দেওয়া হবে প্রত্যেক পরিবারকে, এই বিষয়গুলো বলছেন। চিকিৎসা কার্ড এবং কৃষি কার্ড দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরছেন। পাশাপাশি স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানের জন্যও কিন্তু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির যিনি প্রার্থী ফখরুদ্দিন আহমেদ। তিনি যেটি বলেছেন যে ভালুকায় মহিলাদের শিক্ষার জন্য কলেজ নেই, সেখানে একটি ক্ষমতায় এমপি নির্বাচিত হতে পারলে বা বিএনপি ক্ষমতায় গেলে এখানে মহিলা কলেজ নির্মাণ করা হবে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করা হবে এবং সরকারি কলেজ করা হবে। কলেজ পর্যায়ে অনার্স মাস্টার্স কোর্স চালু করার জন্যও কিন্তু এখানে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আরেকটি জিনিস বলছেন যে ভালুকা কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা, এখানে প্রচুর শিল্প প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে কিন্তু যারা স্থানীয়ভাবে কর্মসংস্থান খুব বেশি হয় না। তবে তিনি যেটি বলেছেন যে বিএনপি সরকার ক্ষমতায় আসলে এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে স্থানীয় যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিল্প প্রতিষ্ঠানগুলোতে যেন স্থানীয়দের কর্মসংস্থান হয় সে ব্যাপারে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন। সর্বোপরি কিন্তু জমজমাট নির্বাচনী প্রচার প্রচারণা চলছে। প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের প্রতিশ্রুতিগুলো জানান দিচ্ছেন। তারা আশা করছেন আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে সবাই প্রত্যাশা করছেন যেন তারা জয়লাভ করবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ভালুকা থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর। খুলনা এবং ময়মনসিংহ থেকে সহকর্মী তরিকুল ইসলাম এবং হারুনুর রশিদ জানাচ্ছিলেন নির্বাচনী প্রচার প্রচারণার খবর। এদিকে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দিন দিন বাড়ছে সংঘর্ষ আর সহিংসতা। বোরহানুদ্দিন, দৌলত খান, লালমোহন ও চরফ্যাশন সহ ভোলার একাধিক এলাকায় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে পাল্টা হামলার ঘটনায় আহত হচ্ছেন অনেকেই। এছাড়া নারায়ণগঞ্জে দলীয় কর্মসূচিতে নাম আগে পরে দেয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় যুবদল কর্মীর ঘুষিতে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। প্রতিনিধিদের তথ্য চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। নির্বাচনের মাঠকে ঘিরে এমন উত্তেজনা ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে। ভোলার বোরহানুদ্দিন উপজেলার টপগি ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। সকালে টপগি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মনিরাম বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ ওঠে ভোলা 2 আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিমের পক্ষে গণসংযোগ চলাকালে বিএনপির কর্মী সমর্থকেরা বাধা দেয়। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের কর্মী সমর্থকদের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি, পরে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। সংঘর্ষে জামায়াতে ইসলামীর অন্তত 10 জন কর্মী আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। আমরা শান্তিভাবে আমাদের প্রচারণা কাজ করতেছি। তাদের বাড়ির সামনে গেছি, ডুইকা পর্দা উত্তোলন করে সালাম দেওয়ার শুরুতেই আক্রমণ। আমাদের কাছে প্রমাণ আছে, ডকুমেন্ট আছে, আমরা সাথে সাথে সব ভিডিও করে রাখছি। এক ব্যক্তি কোদাল লিয়া আমার সামনে আইছে, মানে ওদিকে তো আসে, হেতের বাড়ি একটু সামনে আইসা এইদিকে কই যান, কির মিছিল করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। এই বিষয়টা পরিস্থিতি স্বাভাবিক করে তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সহকারী রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দায়ের করার জন্য বলা হয়েছে। এর আগের দিন বোরহানউদ্দিনের বড়মানিকা ও দৌলত খানের চরপাতা এলাকাতেও জামায়াতে ইসলামীর প্রচারণায় হামলার অভিযোগ ওঠে বিএনপির সমর্থকদের বিরুদ্ধে। একই দিন লালমোহন পৌরসভায় ভোলা ৩ আসনে ১০ দলীয় জোটভুক্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী নিজামুল হক নাইমের গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিএনপি মনোনীত প্রার্থী মেজর হাফিজ উদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে। অন্যদিকে ২৮ জানুয়ারি চরফ্যাশনে ইসলামী আন্দোলনের নারী কর্মীদের ওপর জামায়াতে ইসলামীর কর্মীদের হামলায় ৩ জন আহত হন। একই দিন ভোলার সদর উপজেলায় ইলিশায় ইসলামী আন্দোলনের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে। আমি আতঙ্কিত বা আমি আশঙ্কা করছি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো আসনের, যে কোনো এলাকায়, যে কোনো ঘটনাকে কেন্দ্র করে একটা বড় ধরনের সহিংস ঘটনা ঘটে যেতে পারে। এদিকে নারায়ণগঞ্জে দলীয় কর্মসূচিতে নাম আগে পরে দেয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় যুবদল কর্মীর ঘুষিতে আজহার নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৩০ কাহনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আজহার কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ছিলেন। প্রত্যয় দাস, এখন। কুমিল্লার ১৪ গ্রামে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। দুপুরে উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের হাটবাইর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান ১৪ গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের সমাবেশ শেষে নেতাকর্মীরা বাড়ি ফিরছিলেন। পথে জগন্নাথ দিঘি ইউনিয়নের হাটবাইর গ্রাম এলাকায় পৌঁছলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি শুরু হয় তাদের। উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনার ৩ দিন পর ঝিনাইগাতি থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী বাদী হয়ে ঝিনাইগাতি থানায় এই হত্যা মামলা করেন। মামলায় ২৩৪ জনকে স্বনামে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। মামলায় বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতা সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আসামি করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। এদিকে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে শুক্রবার বিকেলে শেরপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন জামায়াত নেতারা। এছাড়া গ্রেপ্তারে কোনো অবহেলা থাকলে জেলার সকল কার্যক্রম অচল করারও হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে পুলিশ বলছে তদন্তের স্বার্থে আপাতত আসামিদের নাম গোপন রাখা হয়। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পোস্টাল ব্যালটের বাক্স সিল করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। বিকেল চট্টগ্রামে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় জেলা প্রশাসক বলেন, সারা দেশে প্রায় ১৫ লক্ষ ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে কুমিল্লায় নিবন্ধন সবচেয়ে বেশি। এরপর সবচেয়ে বেশি পোস্টাল ব্যালট নিবন্ধন হয়েছে চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া সংসদীয় আসনে। তিনি আরও বলেন, ভোটের দিন বিকেল ৪:৩০ পর্যন্ত পোস্টাল ব্যালট গ্রহণ করা হবে। এছাড়া প্রতিদিন প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে যে সকল পোস্টাল ব্যালট ডাকযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছবে সেসব ব্যালট স্ক্যানিং এর মাধ্যমে ট্রেজারিতে সংরক্ষণ করা হবে। প্রায় সবাই আপনাদের এজেন্ট দিয়েছেন। আমরা যে সময়ে পোস্ট অফিস থেকে পোস্টাল ব্যালটটি ট্রেজারিতে আসবে, সেই ট্রেজারিতে ঢোকার আগে এই অফিস কক্ষে আমরা ওই নির্দিষ্ট টাইমে এটিকে স্ক্যান করে তারপরে আমরা ট্রেজারিতে সংরক্ষণ করব এবং আমরা ট্রেজারিতে পুরো যে রুমটাতে রাখবো সেই রুমটা পুরো সেপারেট একটা রুম এবং সেই রুমে আমরা সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। ভোট গ্রহণের দিন 4:30 পর্যন্ত যে ব্যালটগুলো আমার এখানে আসবে স্ক্যান করব, সেই ব্যালটগুলো অ্যাকসেপ্টেড হবে।
চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে 8 ঘন্টার কর্মবিরতি পালন করেছে শ্রমিক কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়ে আমদানি রপ্তানি কার্যক্রম। বিকেল 4টায় কর্মবিরতি শেষ হলেও দিনভর বড় ধরনের অচলাবস্থা তৈরি হয় বন্দরে। আরো জানাচ্ছেন হাজরা শিউলি। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উপেক্ষা করেই নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে সকাল 8টা থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিক ও কর্মচারীরা। বন্দরের বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ সহ বিভিন্ন শ্রমিক সংগঠন। যেটিতে এই মুহূর্তে কোনো মুভমেন্ট নেই, আমাদের সিটিএমএস টোটালি অফ করা আছে। বিভিন্ন কর্মচারীরা তাদের ডিউটি পয়েন্টে গিয়েছে, কিন্তু তারা সাইন করেছে কাজ করবে না। আমাদের আন্দোলনটা সেটাই ছিল। এর প্রভাবে কার্যত অচল হয়ে পড়ে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। সকালে এনসিটি ও সিসিটিতে সীমিত পরিসরে কিছু কার্যক্রম চললেও সকাল 10টার পর সব জেটিতে বন্ধ হয়ে যায় জাহাজ থেকে পণ্য ওঠানামা, ডেলিভারি ও সংশ্লিষ্ট সব অপারেশনাল কাজ। পাশাপাশি 21টি বেসরকারি কন্টেনার ডিপো থেকেও বন্দরে পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে যায়। আজকে শিডিউল মোতাবেক ডেলিভারি না গেলে আগামীকালকে এটা তার যেমন একদিকে প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে, অন্যদিকে তাকে আবার নতুন করে ড্যামারেজ গুনতে হচ্ছে। তো এটা তো একটা চেইন ওয়ার্ক। কোনো একটা পক্ষ যদি কাজ বন্ধ রাখে, এটা আলটিমেটলি ব্যবসায়ীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কার্যক্রম যদি চলমান থাকে তাহলে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে বেসরকারি অবডক থেকে যে রপ্তানি পণ্যবাহী কন্টেনার জাহাজীকরণ হয়, সেই কাজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বন্দরে কোনো গাড়ি প্রবেশ করতে না পারায় চরম ভোগান্তিতে পড়েন পণ্য ডেলিভারি নিতে আসা চালকরা। ড্রাইভার হেল্পার যারা আছি, আমরা আজকে যে এই সমস্যাটা এটা আমরা আসলে জানতাম না। আমরা গাড়ি নিয়ে এখন ভিতরে ঢুকতে পারতেছি না, তারা পুরো বন্দরের কাজ বন্ধ রাখছে। আমাদের ভোগান্তি হচ্ছে, আমরা এখন বন্দরে ঢুকতে পারতেছি না, আমাদের গাড়িগুলো বন্ধ আছে, আমরা বন্দরে ঢুকতে চাই। বন্দরের শ্রমিক কর্মচারীদের অভিযোগ, সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক টার্মিনাল এনসিটি বিদেশি অপারেটরের হাতে তুলে দেয়া আত্মঘাতী সিদ্ধান্ত। সরকার কোনো কিছু ভ্রুক্ষেপ না করে আজকে যে আত্মঘাতী পথে হাঁটছেন, আমরা আহ্বান জানাবো, এখনো সময় আছে, আপনারা আপনাদের সেই আত্মঘাতী পথ থেকে সরে আসুন। বিকেল 4টায় পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতি শেষ হলেও পুরোদিনই বন্দরের কার্যক্রম ছিল স্থবির। প্রতিদিন গড়ে 4000 কন্টেনার ডেলিভারি হলেও আজ বিকেল পর্যন্ত কোনো ডেলিভারি হয়নি। হাজারে শিউলি, এখন চট্টগ্রাম। বান্দরবান শহরের বাস স্টেশন এলাকা থেকে 2টি পরিত্যক্ত টিয়ারশেল উদ্ধার করেছে পুলিশরা জানায়, স্থানীয় টিয়ারশেল দুটি দেখতে পেয়ে তাদের খবর দেয়। পরে টিয়ারশেল দুটি উদ্ধার করে সদর থানায় গিয়ে নিয়ে আসেন তারা। উদ্ধার করা টিয়ারশেলের মধ্যে একটিতে সেফটি পিন অক্ষত আছে, অন্যটিতে খোলা। পরিত্যক্ত টিয়ারশেলগুলো কিভাবে এসেছে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা বলছে 5 আগস্টের সময় বান্দরবান পুলিশ লাইনের বিশৃঙ্খলা সৃষ্টির সময় সেগুলো হারাতে পারে। এখন জনপদে শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। যারা বিভ্রান্তি ছড়াবে তাদের গুপ্ত বলা হবে। সিরাজগঞ্জের নির্বাচনী সমাবেশে তারেক রহমান। ভোটাধিকারের বিষয়কে সবাইকে সতর্ক থাকার আহ্বান টাঙ্গাইলে সমাবেশে। জাতির ধাক্কা খেয়ে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছেন কেউ কেউ। পরিবর্তনের পক্ষে এবার ভোট দেবেন দেশের মানুষ। কুমিল্লার 14 গ্রাম ও কেরানীগঞ্জের সমাবেশে জামায়াত আমির। দেশ জুড়ে ভোটের মাঠে ব্যস্ত প্রার্থীরা ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শহরের অলিগলি থেকে গ্রামগঞ্জে চলছে নির্বাচনী প্রচারণা। ভোলা ও কুমিল্লায় বিএনপি জামাত সংঘর্ষে আহত 18। নারায়ণগঞ্জে যুবদল কর্মীর আঘাতে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত। এবং চট্টগ্রামে জাতীয় নির্বাচন ও গণভোটের পোস্টাল ব্যালট বাক্স সিল। ডাক যোগে আসা ভোট স্ক্যানিং এর মাধ্যমে ট্রেজারিতে হবে সংরক্ষণ।
এ ছিল এখন জনপদ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।